আগামী সংসদ নির্বাচন, রাজনৈতিক দলগুলোর অবস্থান, সংস্কার কার্যক্রম ও ঐকমত্য কমিশন নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল এবং পাবনা থেকে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই ফজলে হুদা বাবুলের কাছে। জনাব বাবুল, যেটি জানতে চাই আপনার কাছে যে ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় নির্বাচন, কিন্তু তাতে যদি দেরি হয় কেমন সংকট হতে পারে বলে মনে করছে বিএনপি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ। আপনি যেটা আশঙ্কা করেছেন আমরা সেটি করছি না। আমরা মনে করছি ইনশাল্লাহ আমাদের দেশের একমাত্র নোবেল লরেট, যিনি খুব দুঃসময়ে এসে দেশের হাল ধরেছেন, উনি যেটি বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই, রমজানের আগেই নির্বাচন হবে, আমরা আশা করছি এবং আমরা বিশ্বাস রাখতে চাই তার উপর ফেব্রুয়ারিতেই হবে। এখন আপনি যেটা মানে একটা কি বলবো, একটা অ্যাজামশন ধরে নিচ্ছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না হয় আপনারা কি করবেন। দেখুন, এই অ্যাজামশনের উপর যদি আমরা যাই তাহলে বলতে হবে গত 15-17 বছরে আমরা যা করেছি আমরা তাই করব, কারণ আমরা গণতন্ত্রের জন্যই লড়াই করি, গণতন্ত্রের জন্যই আমরা সমস্ত আন্দোলনগুলো পরিচালিত করেছি। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে দেশের অর্থনীতি, সাধারণ মানুষের দিন যাপন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, মানুষের নিরাপত্তা এবং সর্বোপরি প্রশাসনের যে অচল অবস্থা, এগুলো দিন দিন আরও বেড়ে যাবে। তারপরও আমাদের চারিপাশের যে এখন ভূ রাজনৈতিক যে বিষয়গুলো, সেটি হচ্ছে আমেরিকার বার্মা অ্যাক্ট, যেটা এখন কেউ কেউ করিডোরের কথা বলছেন, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস একদম না করেছেন। তারপরও এই মুহূর্তের নিউজ হচ্ছে বার্মাতে ব্যাপক লড়াই চলছে। ভারতের পরিস্থিতি আপনারা জানেন, প্রত্যেক দিন পুশিন হচ্ছে কিছু না কিছু, কোনো না কোনো বর্ডার দিয়ে। দেশের অরাজকতাগুলো আপনারা খুব ভালো করেই জানেন, এগুলো প্রত্যেক দিনই পত্রপত্রিকায় আসছেন। নারীদের নিরাপত্তা বলুন, দেশের অর্থনীতি বলুন, এখন 27 লক্ষ লোক আবার নতুন করে দারিদ্র জনাব সীমা। বাবুল, আমাদের সাথেই থাকুন। এবার চলে যেতে চাই সালেউদ্দিন সিফাতের কাছে। জনাব সিফাত, যেটি জানতে চাই যে সংস্কার কার্যক্রম, গণ অভ্যুত্থানের মামলার আসামিদের বিচার এবং জুলাই সনদে জোর দিচ্ছে এনসিপি, কিন্তু তার জন্য কত সময় দেওয়া উচিত বলে মনে করছেন আপনি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার সাথে এই মুহূর্তে পাবনা থেকে সংযুক্ত আছি। আর আমরা ইতিমধ্যে বাংলাদেশের যে সকল জেলাগুলোতে যাচ্ছি, সবাই কিন্তু এই জুলাই সনদ বিচার এবং একটা নতুন সংবিধানের কথা বলছে বারবার। আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে প্রথম থেকে যে কথাটা বলে আসছি, এখনো সে একই কথায় আমরা অটুট আছি। সেটি হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত মৌলিক সংস্কার বাস্তবায়ন হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের মৌলিক যে সংস্কারগুলো সেগুলো বিদ্যমান হতে আমরা না দেখি, চক্ষুষ্মান হতে না দেখি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের যে এখন বর্তমান নির্বাচনী ঢাকঢোল আছে, সাধারণ নির্বাচনে এটা ঢাকঢোল চলছে সব জায়গায়, আমরা সেই জায়গায় আমরা অগ্রসর হতে চাই না। প্রথমে অবশ্যই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং মৌলিক সংস্কারের ভিত্তিতেই, জুলাই সনদের ভিত্তিতে, জুলাই সনদ থাকবে, জুলাই ঘোষণাপত্র হবে, তারপর আমরা নির্বাচনী যে পথে সেখানে আমরা হাঁটবো। এখন বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমার যে বিজ্ঞ সমালোচক আছেন, তিনিও বলেছেন যে বাংলাদেশে যদি একটা গণতান্ত্রিক সরকার বা পরবর্তী যে নির্বাচনী ব্যবস্থার পরে সরকার যদি না আসে, তাহলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে, অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু আমি আরো বড় সংকটের কথা মনে করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশে যদি ন্যূনতম মৌলিক সংস্কার না হয়, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর সংবিধানে যদি ন্যূনতম মৌলিক পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশের মানুষজন আবারও 15 বছরের কিংবা 20 বছরের কিংবা 30 বছরের একটি কর্তৃত্ববাদী, একটি ফ্যাসিবাদী, টোটালিটারিয়ান শাসনের মধ্যে দিয়ে যাবে এবং আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো না। আমাদের লোকেরা, আমাদের জনগণ, আমাদের নাগরিক বারবার রাস্তায় এসে বারবার একটা কর্তৃত্ববাদী সরকার হঠাৎ রক্ত দিতে, এভাবে তারা বারবার তাদেরকে আমরা ঠেলে দিতে পারি না। 1971 সালে তারা জনাব রক্ত সিফাত, দিয়েছে, আপনি ন্যূনতম 1990। মৌলিক সংস্কারের কথা বলছেন, সেজন্য কত সময় দেওয়া উচিত বলে মনে করছেন? আমরা তো অবশ্যই আমরা বলেছি এই জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্রটা অবশ্যই মানুষের সামনে পড়ে শোনাতে হবে। আমরা বলেছি এই জুলাই মাসের মধ্যেই
আমাদের যে জুলাই সনদটা আছে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সেই জুলাই সনদটা বাস্তবায়ন হতে হবে। এইগুলো আমরা টাইমলাইন হিসেবে জুলাইয়ের কথাই বলছি, যেহেতু ইতিপূর্বে একটি জুলাই অতিবাহিত হয়েছে। এই আরেক জুলাইয়ের মধ্যেই যাতে এইগুলো বাস্তবায়িত হয়, এবং আমরা যাতে 3রা আগস্ট, আমরা যেটা বলছিলাম যে আমরা এক দফার ঘোষণা করেছিলাম 2024 সালে, 3রা আগস্ট আমরা দেখতে পাবেন যে আমরা আমাদের দলের ইশতেহার নিয়েও আসবো। এবং আমরা চাই যে জুলাইয়ের মধ্যেই যাতে জুলাই সনদের বাস্তবায়ন হয়, জুলাইয়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষজন জানতে পারে। জি, জনাব সিফাত থাকুন আমাদের সাথে। আবারও চলে যেতে চাই জনাব বাবুলের কাছে। জনাব বাবুল, জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে যেন রাজনৈতিকভাবে বিরোধীদের দমন পীড়ন না হয় সে বিষয়ে একমত হয়েছে প্রায় সব দল। এক্ষেত্রে কেমন পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, প্রথম কথা, আমি এই যে জুলাই সনদের সংস্কার নিয়ে আরেকটু কথা বলবো, 30 সেকেন্ড, যেটা আমি শেষ করতে পারিনি। আসলে যেটা জুলাই সনদ, ওইটাই তো সংস্কার, ওইটাই তো মৌলিক সংস্কার। আর সংস্কারের জনক কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জনাব তারেক রহমান। আমরা শুধু 2022-এ এসে বা 23-এ এসে এই সংস্কারের কথা বলিনি। সর্বশেষ যে আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি তাদেরকে নিয়ে যে 31 দফা দিয়েছি তা নয়। বেগম খালেদা জিয়া কিন্তু 16 সালে ভিশন 2030-তেও বলেছেন কি কি সংস্কার আসবে। সংস্কারের কথা যদি বলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় বিএনপি এনেছে। বিএনপি মুক্তবাজার অর্থনীতি প্রথম শুরু করেছে এদেশে। বিএনপি এদেশে যত প্রকারের সংস্কার বলবেন, পররাষ্ট্রনীতির সংস্কার বলবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসবার পর আপনি দেখেছেন যে যুক্তরাজ্য, চীন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে কীরকমভাবে আমরা সেই সময়ের পররাষ্ট্রনীতি আমরা প্রণয়ন করেছি। প্রত্যেকটা সময়ই সংস্কার এসেছে, সংস্কার আসবে। এখন এআই এসেছে, চ্যাট জিপি এসেছে, গুগল আর মানুষ দেখে না। 30 বছর পর কি হবে? সালেউদ্দিন সিফাত আমার ইউনিভার্সিটিরই ভাই, আহ, আইন বিভাগের ছাত্র, ভালো বলেন। কিন্তু একটা কথা কি বলা যায় না? দেখুন, সংস্কারটা কিন্তু আসলেও চলমান, এটা অনেকবার শুনেছি আমরা। কিন্তু 30 বছর পর কি আসবে, এটা কি আজকে সালেউদ্দিন সিফাত আমাদেরকে বলতে পারছেন? তাহলে তো খুব ভালো হয়। যদি এইটাই হয়, তাহলে সিফাত যা বলবে, এনসিপি যা বলবে, 30 বছর পর ঠিক ঠিক তাই তাই ঘটবে। এইটাই আমরা যদি ধরে নিই, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তি ওই জায়গাতেই, যে সংস্কারে তো সবাই একমত হচ্ছে, সব কিছু তো চলে যাচ্ছে। এমনকি এই ঐকমত্য কমিশনের যিনি চেয়ারম্যান, এই এনসিপি মনোনীত চেয়ারম্যান, যিনি এদেশের নাগরিক নয়, উনিও বলেছেন, প্রফেসর আলী রিয়াজও বলেছেন, জুলাই 15 তারিখের মধ্যেই আমরা ঐকমত্যে চলে আসব। তো এইখানে এসে যে নির্বাচন ভার্সাস সংস্কার সনদ, জুলাই ঘোষণাপত্র, তারা এটা দিতেই পারে, তাদের দলের একটা ঘোষণাপত্র থাকতে পারে। আমরা ভিশন 2030 দিয়েছি, এটাও আমাদের দলের একটা ঘোষণাপত্র, তো তারা তাদের ঘোষণাপত্র দিতে পারে। কিন্তু তারা যখন বলে যে পুরো বাংলাদেশের জনগণের পক্ষে দিবে, তাদেরকে এই ম্যান্ডেটটুকু কে দিয়েছে? এটা আমার প্রশ্ন। এখন আসি আপনার সেই আপনি যেটা বলেছেন যে, সরি, আপনার প্রশ্নটা আবার বলবেন। যে আমি বলেছি যে জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে যেন জরুরি আপনার এখানে সব পক্ষ যদি একমত হয়ে যায়, আমার মনে হয় সেটাই ঐকমত্য। তারপরও বিএনপি মনে করে এই প্রত্যেকটা আইন, প্রত্যেকটা সংস্কার অবশ্যই নির্বাচিত প্রতিনিধি দ্বারা এবং সংসদ দ্বারা সেটা ভ্যাটিং হয়ে সেটা আইনে পরিণত হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই জনগণই এখানে সকল ক্ষমতার উৎস। জনগণ যেটা সিদ্ধান্ত নিবে সেটাই বিএনপির কথা। বিএনপির এখানে কোনো দ্বিতীয় কোনো কথা নয়। এবং একটা জিনিস বিএনপি মনে করে যে হাসিনা রেজিমের বিরুদ্ধে আমরা সবাই আন্দোলন করেছি, একসাথে করেছি, ওই পয়েন্টে কিন্তু আমরা সবাই একমত। এখন জনগণ কি চাই, এটা ভোট ছাড়া এনসিপি একরকম বলবেন, জামাত একরকম বলবেন, বিএনপি একরকম বলবেন, বামপন্থীরা আরেক রকম বলবেন, পীর সাহেবরা আরেক রকম বলবেন। এই বলার মধ্যে তো দেশের জনগণকে নিয়ে আমরা খেলতে পারি না। সো লেট দ্য পিপল ডিসাইড হোয়াট উইল বি, হাউ দ্য কান্ট্রি উইল বি রান। দ্যাট ইজ দ্য বিএনপির স্ট্যান্ড অ্যাকচুয়ালি। বিএনপি চায় যে জনগণের মতের উপর ভিত্তি করেই যেন সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয় এদেশে। জি, জনাব বাবুল থাকুন আমাদের সাথে। আবারও চলে যাব জনাব সিফাতের কাছে। জনাব সিফাত, যেমনটি জনাব বাবুল বললেন, সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কারের সবাই একমত। আপনার কাছে কিছু প্রশ্ন রেখেছেন জনাব বাবুল, আপনি কিছু বলতে চান কিনা? জি, অবশ্যই। ধন্যবাদ জানাচ্ছি যে উনি বলেছেন যে সংস্কারের পক্ষে ওনারা কাজ করছেন। আসলে
সংস্কার তো না শুধুমাত্র বিএনপির, বা সংস্কার যে ইতিপূর্বে শুধু বিএনপি এই কথা বলেছে তা তো না। সংস্কারের ব্যাপারে এই প্রজন্মটা, এই যে জেনারেশনটা অনেকদিন ধরে ফাইট করে আসছে। যদিও এখন বিএনপির অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলতে চান যে 2024-এর অভ্যুত্থানের পরে আমরা সংস্কারের কথাই বলছি, মোটেও না। আপনি যদি 2018 সালের নিরপেক্ষ চর্চায় আন্দোলনটা দেখেন, সেখানেও আমরা বারবার বলেছি যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, এরকম প্লাকার্ড নিয়ে লোকেরা, স্কুলের বাচ্চারা তারা রাস্তায় নেমেছিল। সেই যে স্কুলের বাচ্চাগুলো তারা কি হয়েছে, তারা ইউনিভার্সিটিতে যখন পড়তে এসেছে, তারপর গিয়ে 2024-এর অভ্যুত্থানটা হয়েছে। ফলে সংস্কারের যে সিলসিলাটা, এটা আপনি 90 সালেও যদি দেখেন, 90-এর অভ্যুত্থানের পরেও কিন্তু রাষ্ট্রটাকে সংস্কার করার জন্য অনেকগুলো এই ধরনের কমিশন গঠন করা হয়েছিল। ফলে এইটা বিএনপি বলেছে বা অন্য কোনো রাজনৈতিক দল বলার কারণেই সংস্কারটা এরকম ভাবে চলে আসছে, ব্যাপারটা মোটেও এরকম না। বরং এর সংস্কার নিয়ে এক ধরনের যে ধরনের চাওয়া, সেটা সবার মাঝেই ছিল। এখন আপনি সংস্কারের পক্ষে কতটুকু আছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সংস্কারের কথা সবাই বলছে, ইভেন রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, অনেকগুলো সংগঠনই কিন্তু সংস্কারের কথা বলেছে। আপনি সংস্কারের পক্ষে কি পরিমাণ নিজের প্যাশন দেখাতে পারছেন জনগণের সম্মুখে, নাগরিকদের সম্মুখে, সেটা ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে কি বিএনপি এগিয়ে আছে না পিছিয়ে আছে, সেটা জনগণ সেটা ডিসাইড করবে। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আলোচক বললেন যে ভোটের মাধ্যমে মানুষজন ডিসাইড করবে যে আসলে কে কতটুকু সংস্কার করবে, কি করবে। কিন্তু দেখুন, গণ অভ্যুত্থান হচ্ছে অফকোর্স একটা সোলেম এক্সপ্রেশন অফ দ্য পিপলস উইল। পিপল যখন রাস্তায় নেমেছে, তখন সে তার এটা এক্সপ্রেস করেছে অলরেডি। এবং আপনি বাংলাদেশের সকল দেওয়াল, আমি এখন আছি পাবনা জেলায়, ইতিপূর্বে নাটোর গিয়েছি, সিরাজগঞ্জে গিয়েছি, সব জেলাতে আপনি দেখবেন যে গ্রাফিতি হয়েছে। এই জুলাইয়ের গ্রাফিতি গুলো দেখলেই বোঝা যায় যে বাংলাদেশের মানুষ আসলে কোন কোন জায়গাগুলোতে সংস্কার চেয়েছে। এখন এটার জন্য আবার আপনার আলাদা করে নতুন করে একটা সিস্টেম করে যে এখন আমি ভোট করে দেখতে হবে যে কে কতটুকু সংস্কার চাচ্ছে, না। মানুষের সংস্কারের কার্যক্রম, সংস্কারের পরিধি, মানুষ কি কি চাওয়া ইতিমধ্যে দেওয়ালে লিখিত হয়েছে, জুলাইয়ের বিভিন্ন জায়গায় লিখিত হয়েছে। ফলে এখন এগুলোকে বাস্তবায়ন করা হচ্ছে এটা ইস্যু। আপনি বাস্তবায়নের পথে কতটুকু হাঁটতে পারলেন সেটা হচ্ছে ইস্যু। আপনি কর্তৃত্ববাদকে ঠেকিয়ে দিতে পারলেন কিনা, এটা সত্য কথা। নতুন নতুন অনেক কিছু আসবে। কিছুদিন আগে ছিল, আপনি এর আগে হিটলারের নাজিজম ছিল, তারপরে মুসলিনের ফ্যাসিজম ছিল, এরপরে হাসিনার আবার স্বৈর শাসন ছিল, হাসিনার ফ্যাসিবাদ ছিল। বাংলাদেশও আমরা একইভাবে দেখেছি। 90-এ এরশাদ ছিল, 24-এ হাসিনাকে আমরা ফেলে দিয়েছি। পরবর্তীতে যে আসবে তাকে আমরা ঠেকিয়ে দিতে পারছি কিনা, তাকে আমরা দমন করতে পারছি কিনা আমাদের জায়গা থেকে, আমাদের এন্ড থেকে, সেটা হচ্ছে আমাদের চাওয়া। সেটা হচ্ছে আমাদের রক্ষা কবচ হিসেবে কাজ করবে, নাগরিকদেরকে সুবিধা দিবে। না, এই এই যে 1 বছর তো অন্তর্বর্তী সরকারের হয়ে গেল, সেই 1 বছরের সংস্কারের যে গতি, সেটি কি ঠিক রয়েছে? আমরা মনে করতে চাই যে সরকারকে আমরা সব সময় সহযোগিতা এবং জবাবদিহিতা, এই অভ্যুত্থানের সরকার হিসেবে তাকে সহযোগিতা করা এবং তাকে জবাবদিহিতার আওতায় আনা, এই দুটোকেই আমরা সমানভাবে যুগপৎভাবে করেছি। কিন্তু বর্তমানে মনে হচ্ছে সরকার রাজনৈতিক দলের, কোন একটা বৃহৎ রাজনৈতিক দলের প্রেসারে পড়ে, বা তার রাজনৈতিক দলকেই মনে হচ্ছে বেশি প্রাধান্য দিচ্ছেন সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে। সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল কিংবা তরুণ ছাত্র নেতারা জনাব কিংবা যারা অভ্যুত্থান থেকে এসেছে, তাদের কিন্তু ওই গুরুত্বটা হয়তো পাচ্ছেন না। তা আমরা জনাব সরকারকে বলতে চাই, সিফাত জনগণের থাকুন আমাদের সাথে, আবারও ছোট্ট করে একটু যেতে চাই জনাব বাবুলের কাছে। জনাব বাবুল, সর্বশেষ জনাব সিফাত যেটি বললেন সেই বিষয়ে কিছু বলতে চান কিনা? হ্যাঁ, অবশ্যই। দেখুন, সিফাতের বিষয়টা হচ্ছে একটু অন্যরকম। ছাত্ররা মানেই তো এনসিপির ছাত্ররা শুধু না, সেখানে ছাত্র দলও ছিল, সেখানে ছাত্র শিবিরও ছিল। ছাত্ররা মানে যদি এনসিপির 6 জন হয়ে থাকে, তাহলে সেটা সত্যি হাস্যকর। যেদিন রংপুরে নিহত হয়, সেদিন কিন্তু চিটাগঙ্গেও নিহত হয় একজন ছাত্র। কিন্তু আমরা আমাদের সেই ওয়াসিম আকরামকে কিন্তু আমরা ছাত্রদলের নেতাকে কিন্তু আমরা গ্লোরিফাই করে ন্যাশনালি এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করিনি যে সেও প্রথম দিনে হয়েছে। কারণ আমরা চাই এই দেশটা আসলেও সংস্কার হোক, এবং সেই সংস্কারের জন্য তো অলরেডি আমরা সবাই একমত। এখন কেন এগুলা নিয়ে উনি বলছেন, উনি এখান থেকে ওখানে গেছেন, জয়পুরহাট থেকে বগুড়া গেছেন, বগুড়া থেকে নওগাঁ গেছেন, নওগাঁ থেকে পাবনা গেছেন। আরে ভাই, ওগুলো তো আমরা ডেলি করি। পরশুদিনও আমি পাবনা থেকে ঘুরে এসেছেন, রাজনীতিটা করেন, জনগণের হাতে আপনি ক্ষমতাটা দেন না। আপনি তাহলে না, আপনি যেটা করতে চান, ইউ পুট ইট ইন ইউর ম্যানিফেস্টো, ইউ পুট ইট ইন ইউর কনস্টিটিউশন। দলের গণতন্ত্র এগুলো নিয়ে আসুন না, লেট পিপল চয়েস ইউ। এত ভয় কেন আপনাদের? বিএনপি খুব খারাপ দল, বিএনপি সংস্কার চায় না, বিএনপি কিছুই করে না, বিএনপির এ হয়েছে ও হয়েছে। বিএনপির তো অনেক সমস্যা রে ভাই। তাহলে লেট দ্য ইলেকশন কাম। নতুন নতুন তত্ত্ব না এসে 10 মাসে দেশটার অর্থনীতি একদম শেষ হয়ে গেছে। শিক্ষানীতির অবস্থা জানেন, থানার অবস্থা জানেন, প্রশাসনের অবস্থা জানেন।
প্রশাসনের লোকেরা এখন কি করছে আপনারা তো ভালো জানেন। ডিসি নিয়োগের জন্য তো আপনারা যে বসে থাকে আপনাদের দরবেশরা সচিবালয়ে, আমরা তো এগুলো দেখেছি। এইসব নতুন বন্দোবস্ত বাদ দিয়ে যে বন্দোবস্ত আপনারা দিতে চান, এটা আপনারা জনগণের মাঝে প্রকাশ করুন। লেট দ্য পিপল ডিসাইড ইউ। এখানে তো কোনো বাধা নাই। গণতান্ত্রিকভাবে যে আপনাকে যেই নির্বাচিত হয়ে আসবে, বিএনপি তাকেই মেনে নিবে, বিএনপি তাকেই স্বাগত জানাবে। এটা আমাদের জি, দলের জনাব বাবুল stand। থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব সিফাতের কাছে। জনাব সিফাত, আপনারা গণ অভ্যুত্থানের আন্দোলনে ছিলেন, তাহলে এখন কেন আপনাদের এই যে সার্বিক বিষয় নিয়ে আসলে প্রশ্ন কেন উঠছে সে বিষয়ে জানতে চাই। আর জনাব বাবুল যে কথাগুলো বলল তার বিষয়ে, তার পরিপ্রেক্ষিতে কিছু বলতে চান কিনা? যে আমরা আসলে এই ফাইটটা, আমরা যে কর্তৃত্ববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ফাইট, ইটস নট জাস্ট এনসিপিস ফাইট। আমরা সবসময় বলেছি এটা একটা জেনারেশনাল ফাইট, এবং এই জেনারেশনাল ফাইটে এটা শহীদ আবু সাইদ যেমন আছে, শহীদ ওয়াসিম আছে, ইভেন আজকে আমরা দেখেছি নাহিদ ইসলামের সামনে একটি বাচ্চা ছেলে এসে বলছে যে সে বাংলাদেশকে নতুন করে গড়তে দিতে চায়, সেই বাচ্চা ছেলেটিও আছে, সেই ওই পাবনার ছোট্ট ছেলেটিও আছে, কিংবা সিরাজগঞ্জের যে যে নারী, কিংবা অন্য অন্য এলাকায় উত্তরবঙ্গে যে নারীটা স্লোগান দিয়েছে যে কে এসেছে কে এসেছে, পুলিশ এসেছে, কি করছে কি করছে, স্বৈরাচারের পা চাটছে, ওই মেয়েটিরও জেনারেশনের কোয়েশ্চেন হচ্ছে যে অ্যান্টি অথরিটেরিয়ান একটা অবস্থান নেওয়া। তো ফলে এটা জেনারেশনের ফাইট। আমরা যেরকম স্লোগান দিই আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, তেমনি ভাবে এই স্লোগানটাও দেয় সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। ফলে এটা জেনারেশনের ফাইট। এই ফাইটটা যদি শুধুমাত্র এনসিপির ফাইট মনে করেন রাজনৈতিক দলগুলো, তাহলে এটাকে ভুল করবেন, ভুল ভাবে জনাব এটাকে আপনারা সিফাত, তাহলে জানতেই বুঝবেন। চাই আপনার কাছে, বিরোধ মীমাংসা করে এগিয়ে যাওয়ার উপায় কি? কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সংকট সমাধানের জন্য? যে আমি আমার কথা বুঝতে পারিনি আপনার প্রশ্নটি ঠিক। এই যে বললাম যে বিরোধ মীমাংসা করে এগিয়ে যাওয়ার তাহলে উপায় কি হতে পারে? বিরোধের আসলে এখানে কিছু নেই। আমাদের যারা ইতিমধ্যে বড় রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে বুঝতে হবে যে পুরনো যে সকল কালচার, চাঁদাবাজি বলেন, কিংবা কোথাও থেকে দখল বলেন, কিংবা দলীয় ডিসি, দলীয় এসপি নিয়োগ, দলীয় ওসি নিয়োগ, দলীয় ইউএনও নিয়োগ, এই ধরনের যে চিন্তা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রকে রাষ্ট্রের মতো করে ফাংশন করতে দিতে হবে, যাতে এটা সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করে, সমান রাজনৈতিক অধিকার নিশ্চিত করে, এবং পুরনো পুরনো কায়দায় চাঁদাবাজি, দখলদারিত্ব ইত্যাদি বন্ধ করতে হবে। এটাই এই জেনারেশনের চাওয়া। এটা শুধু এনসিপির চাওয়া না, পুরো বাংলাদেশের মানুষের চাওয়া। আমি যদি ভুল বলে থাকি তাহলে আপনি ইন্টারনেটে যান, মানুষের কাছে যান। উনি তো বলেছেন যে উনি পাবনা, ঈশ্বরগঞ্জ এগুলাতে রেগুলার উনি যান, কিন্তু আমি তো আজকে এই 10 দিন এসে আমাদের যা রিয়েলাইজেশন হয়েছে, আমরা তো সম্পূর্ণ ভিন্ন পিকচার পাচ্ছি। মানুষজন আমাদেরকে জানাচ্ছে ওখানে এই চাঁদাবাজি হচ্ছে, ওখানে এই দখলদারিত্ব হচ্ছে। হ্যাঁ, আপনারা আমাদেরকে উদ্ধার করেন। জনাব সিফাত, Even আমাদের হাতে এগুলো দেখানো। একেবারেই সময় নেই। আমরা সর্বশেষ কথাটি জনাব বাবুলের কাছে একটু শুনতে চাই, খুব ছোট্ট করে। দেখুন, এটা ভালো। এনসিপিকে আমরা স্বাগত জানাই। এসছে, এনসিপি রাজনৈতিক একটা দল হিসেবে প্রকাশ হচ্ছে। তারা গঠনতন্ত্র বানাতে যাচ্ছে, তারা বিভিন্ন দাবি দাওয়া করছে। এগুলো অবশ্যই দেশের জন্য পজিটিভ দিক আমরা মনে করি। এটাই বিএনপির স্ট্যান্ডও ঠিক এই জায়গাতেই, কারণ এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাই ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা যদি ক্ষমতার রাজনীতি করতাম তাহলে তারেক রহমান সাহেব 2001 সালে এমপি হতেন, অথবা মন্ত্রীও হতে পারতেন, অথবা এই আন্দোলনের পর উনি দেশে এসে দেশের এই ইন্টেরিয়ম গভর্নমেন্টও করতে পারতেন। আমরা কিন্তু বলেছি আমরা আমরা যদি দেশ জনাব ফজলে হুদা পরিচালনার দায়িত্ব বাবুল, পাই, আমার হাতে একেবারেই সময় নেই। ঐকমত্যের ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করি। জি, আমাকে শেষ করতেই হচ্ছে। জনাব ফজলে হুদা বাবুল এবং জনাব সালেউদ্দিন সিফাত, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।